হাদি বাংলাদেশের মানুষকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশপন্থী রাজনীতি করার সময় এখন এসেছে। আমি হাদির খুনিদের বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই। কারণ হাদি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশপন্থী রাজনীতি করার। শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড, ভয়াবহ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েকটি মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে। শুরুতে দুটো মন্তব্য উদ্ধৃত করেছি, সেটি একটি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং আরেকটি জনাব মির্জা আব্বাসের। জনাব মির্জা আব্বাসও বলছেন যে আসলে নির্বাচনকে কোনোভাবে সহিংস ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং যখন থেকে শোনা গেছে যে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন তখন থেকে আসলে এ ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু সহিংসতার ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছেন যে পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চাচ্ছে কোনো একটি গোষ্ঠী। এই গোষ্ঠী সম্পর্কে আপনার কোনো আন্দাজ আছে কিনা? এবং এই সাথে এই প্রশ্নটাও তো জাগে যে নৃশংস হত্যাকাণ্ডের পর, ওসমান বিন হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর নির্বাচন নিয়ে কোনো রকমের শঙ্কা তৈরি হয়েছে কিনা, কিংবা আন্তর্জাতিক মহলে এ নিয়ে কি ধরনের প্রভাব পড়লো আপনার কাছে জানতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার তরুণ প্রজন্মের অত্যন্ত মেধাবী মানুষ, যিনি চমৎকার করে কথা বললেন এবং বাস্তব ভিত্তিক কথা বললেন। আমি তাকে সাধুবাদ জানাতে চাই। আমি আজকের এই দিনে প্রথমেই হাদির রুহের মাগফিরাত কামনা করছি। ওসমান হাদি আমাদের সন্তান, আমাদের ছাত্র, যিনি জুলাই বিপ্লবের সামনের কাতারে থেকে জাতিকে বাংলাদেশি রাজনীতি করার একটি পথ দেখানোর প্রচেষ্টাই ছিলেন। যে আমরা তো আসলে দেখতাম স্বাধীনতার পরেই কে চীনপন্থী, কে আমেরিকাপন্থী, কে ভারতপন্থী, কে পাকিস্তানপন্থী। সেই জায়গা থেকে হাদি বাংলাদেশের মানুষকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশপন্থী রাজনীতি করার সময় এখন এসেছে। সেটার একটা মুখ্য তরুণ সংগঠকের ভূমিকা পালন করছেন হাদি। আমি হাদির খুনিদের বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করলেন সেটি তো বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, তাদের বক্তব্য। আমি একজন শিক্ষক হিসেবে এতটুকু বলতে চাই যে তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে যখন বাংলাদেশে আসার ঘোষণা দিলেন, তখন বিএনপি রাজনীতি, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাস করে, যারা মনে করে দীর্ঘদিন বাংলাদেশপন্থী বা মধ্যমপন্থী গণতান্ত্রিক দলের যে নেতৃত্বের যে সংকটটি, বেগম খালেদা জিয়া অসুস্থ, জেলখানায়, তাদের দ্বিতীয় প্রধান ব্যক্তি নির্বাসিত জীবনে, এবং তাদের অগণিত নেতাকর্মীদের উপরে গত 18 বছরে যে অত্যাচার, নির্যাতন, সেই দলটি একটি স্বপ্ন দেখছিল যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা ক্ষমতায় যাবে বা দেশে একটা নেতৃত্ব শূন্যতার জায়গা থেকে একটা নেতৃত্ব তৈরি হবে, যে নেতৃত্বে তরুণ প্রজন্মের নেতৃত্ব, যেটা 24-এর জুলাই বিপ্লবের একটা মূল জায়গা ছিল মেধাবী নেতৃত্ব, তরুণ প্রজন্মের নেতৃত্ব, সেই জায়গায় আসবে এরকম একটা স্বপ্ন মানুষ দেখছিল। তখন হঠাৎ করে এই হাদির নৃশংস হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের প্রথম প্রহরে কোনো প্রকারের তদন্ত ছাড়া, কোনো প্রকারের তথ্য সংগ্রহ ছাড়া বিএনপির একজন বর্ষিয়ান নেতা, যিনি ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি যখন হাসপাতালে গেলেন তাকে দেখার জন্য, তাকে কেন্দ্র করে কারা ভুয়া ভুয়া স্লোগান দিল, উত্তেজনা তৈরি করতে চাইলো, কারা সেখানে এক ধরনের মানে কি বলবো ট্যাগ মার্কিং করার একটা চেষ্টা করলো, সেখান থেকে কিছুক্ষণের মধ্যে ফেসবুকে পোস্ট দেখলাম একজন ছাত্র নেতার, নির্বাচিত নেতার, সেই পোস্টকে একটি দলকে ইঙ্গিত করা, সব কিছু মিলে পরে যখন হত্যাকারী চিহ্নিত হওয়া, হাদির সাথে তার মেলামেশা, আজকে দেখছিলাম হাদির সাথে কে তাকে পরিচয় করে দিল, তিনিও একজন একটি দলের বড় নেতার সন্তান, আজকে দেখছিলাম, সত্য মিথ্যা জানি না, এগুলো দেখছিলাম আপনি যেভাবে এটি বলছিলেন। এই সামগ্রিক অবস্থা মিলিয়ে যে কথাটি আমার ছাত্রবন্ধু বললেন যে হাদির খুনিদের বিচার আমরা চাই, দেশবাসী চাই, কারণ হাদি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশপন্থী রাজনীতি করার। সেটি না করে কারা, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, উদিচিতে তো মানে ঘোষণা দিয়ে করা হলো, একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, সে উদিচির নাম উচ্চারণ করে বললেন যে গুড়িয়ে দিতে হবে মাটির সাথে। এই যে হুমকিদাতা, তারপরে সেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করলাম না, সেটাকে রক্ষা করলাম না, কি অর্জন করতে চাইলাম আমরা? এর মধ্য দিয়ে কি হাতির হত্যাকারীরা গ্রেপ্তার হবে? এর মধ্য দিয়ে হাতির দেখানো পথ, যেরকম ছাত্র বন্ধুটি বললেন যে পুরাপুরি, আমি হাদির একটি বক্তব্য শুনছিলাম, সে বলছিল যে প্রথম আলোর মতো প্রয়োজনে আরো 10টি প্রথম আলো আপনারা তৈরি করেন,
কিন্তু তার প্রতি তার সামনে যাওয়া, মিছিল করা, বসে যাওয়া, এগুলো খুব বুদ্ধিদীপ্ত কাজ নয়। আমি সাধুবাদ জানাতে চাই আজকে হাদি যদি জীবিত থাকতেন, যে এই পত্রিকা হাউসগুলোর বিরুদ্ধে যে হামলাগুলো হলো সেগুলো বোধহয় উনিও সাপোর্ট করতেন না। দেখেন, আরেকটি কথা আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, আমি একটু পেছনে ফিরে যেতে চাই। এই ফ্যাসিজমের সময়ে যখন আমাদের শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড, ভয়াবহ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েকটি মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে, আমাদের সংগ্রাম বন্ধ হয়ে গেছে, তার সম্পাদককে তছনছ করা হয়েছে, সেগুলোও সমর্থনযোগ্য নয়। আজকে প্রতিবাদ করছি, সেদিন যদি আমরা এগুলো প্রতিবাদ করতে পারতাম। চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, অজস্র সাংবাদিক বেকার হয়ে গেছে, তারপর আমাদের দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, ইসলামিক টেলিভিশন বন্ধ হয়ে গেছে। সেইগুলো যদি আমরা সম্মিলিতভাবে যদি রোধ করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, যে আজকে হয়তো এই হাজির মৃত্যুকে কেন্দ্র করে বা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, নৃশংস হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি চক্র, যারা এটা পরিকল্পনা ছাড়া তো হয়নি, এটি না হলে কি করে অ্যাট এ টাইমে পত্রিকাগুলা হামলা হলো, পুড়ে দেওয়া হলো, সাংবাদিকের অবরুদ্ধ হলো। এবং সবচেয়ে বড় কথা, আজকে এখানে বলতে দ্বিধা নেই, যে নুরুল কবির যখন 1/11-এর পরে মানুষ কথা বলার সাহস করেনি, তখন যে কয়জন মানুষ বুক চিতিয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছেন, সেই নুরুল কবির সেই দৃশ্য দেখতে পারেননি। তিনি সম্পাদক পরিষদের সভাপতি, তিনি ছুটে গেছেন তার সহকর্মীদেরকে রক্ষা করার জন্য। যেভাবে হামলা করা হয়েছে এবং তাকে লাঞ্ছিত করা হয়েছে, এবং ফুটেজ আছে এখন পর্যন্ত, তাকে লাঞ্ছিত করা সেই হয়েছে, লাঞ্ছনাকারীকে গ্রেফতার করা হয়নি নুরুল কেন? কবির